রাজনীতির যে মূল তিনটে স্তম্ভ সেটা ঠাকুর যেটা বললেন, পালন, পোষণ এবং সিকিউরিটি বা সুরক্ষা। আমি একটা বিষয় দেখে ইন্টারেস্টেড হচ্ছি বা একটা বিষয়কে ভেবে ইন্টারেস্টেড হচ্ছি, কিন্তু তার পেছনের যে সত্য সেটাকে আমি বুঝতে পারছি না। কারণ মিডিয়া খালি সারফেসটা দেখাচ্ছে, সারফেস বিহাইন্ড দ্য সারফেস কি আছে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়। আসলে বিষয়টা এটা নয় যে আমি সরকার আমায় কতটা কি দিচ্ছে, কারণ আমার যদি যোগ্যতা না থাকে ওই 500 বা 1000 টাকা আমি মদের দোকানে লাইন দিয়ে গিয়ে মদ কিনে খাবো এবং সেই টাকাটা আবার সেই পুঁজিপতিদের কাছেই চলে যাবে। সুতরাং যোগ্যতা যার নেই তার কাছে অর্থও থাকবে না, সে সরকার দিন বা না দিন। অনেকেই ভোট দিতে যায়, আমি যদি একে ভোট না দিই তাহলে হয়তো আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে, ভয়। তার সুরক্ষাও কিন্তু এখানে নিশ্চিত নয়। যে রাজনৈতিক প্রেক্ষাপট ঠাকুর বলেছেন তার থেকে আমরা এখন সে আমরা যতই রাজনৈতিক নেতাদের মুখে শুনি যে আমরা চেয়ারকে কেয়ার করি না, কিন্তু তার পেছনের সত্যটা হলো তাকেও চেয়ারের জন্য কেয়ার করতে হয়। নেতাজি যদি রাস্তা দিয়ে যেতেন মাথা নত করে তাকে প্রণাম জানাতো, আজকের নেতা যদি রাস্তা দিয়ে গাড়ি করে যায় তাকে গালাগাল দেওয়া হয়। তাহলে এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো? এটা কখনোই সম্ভব। নেতাজি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর দেশের কাজ কোথা থেকে শুরু করবো। এটাকে যদি আমি এখন যদি বলি না ধর্ম এবং রাজনীতি একই জিনিস, তখন অনেকেই অনেক রকম প্রতিক্রিয়া দেবেন। আমার যে বিরোধী নেতা আছে তাকে গালাগাল করছি, করে একটা অ্যাটেনশন ড্র করছি, করে আমি মিডিয়ার একটা হট কেক হয়ে থাকছি, কারণ মিডিয়া মাইলেজ যত পাবো আমি তত আমার দল এগিয়ে যাবে। ঠিক আছে, কারণ মানুষ সবসময় আমাকে দেখতে পারবে, অ্যাটেনশন পাবে। সোশ্যাল মিডিয়াতে আমার একটা ফ্রিতে একটা পাবলিসিটি পাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এখনকার যে ট্রেন্ড সেইটা। জয়গুরু। আজকে আমাদের বিষয় রাজনীতি। এই রাজনীতি বিষয় নিয়ে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিকে কিভাবে দেখা হয়। রাজনীতি মানেই সমাজ কল্যাণ। এই সমাজ কল্যাণের সাথে জনকল্যাণও রাজনীতির মূল বিষয়। কিন্তু বর্তমান সময় আমরা দেখি এই রাজনীতি মানে অনেকেই বোঝেন যে জীবনে কিছু নিজের আখের গোছা পরিপূরণ করার জন্যই রাজনীতি। সমাজ কল্যাণের সাথে যে রাজনীতির একটা বিশেষ সম্পর্ক আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাই আজকের এই পডকাস্টে আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে রাজনীতির প্রকৃত প্রেক্ষাপট কী এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আমরা রাজনীতিকে কেমনভাবে দেখতে পাই বা দেখতে চেষ্টা করি, এবং তার বাণী এবং তার আদর্শে আমরা কেমনভাবে রাজনীতিকে সত্যিকারের বোঝার চেষ্টা করি। তাই আজকের এই পডকাস্টে যিনি আমাদের সাথে যুক্ত আছেন শ্রদ্ধেয় পৃথ্বীশ কুণ্ডু মহোদয়, উনার মুখ থেকে আজকে রাজনীতি নিয়ে আজকের বর্তমান সময়ে কেমনভাবে চলা উচিত তার অভিমত শুনব। আসুন আমরা শুনি। জয়গুরু দাদা, জীবনী আলোচনার এই পডকাস্টে তোমায় স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করছি তার প্রথমেই যে আমি তোমাকে প্রশ্নটা করব, রাজনীতি বলতে মূলত কি বোঝা যায়? প্রকৃতপক্ষে রাজনীতি বলতে কি বোঝা যায়? এখন রাজনীতি বিষয়টা অনেকটা বড় এবং আমাদের একটা ধারণা আছে এবং তার সাথে শ্রী শ্রী ঠাকুরেরও অনেক কিছু বলা আছে। আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে বলা যায়। আগে আমি বলি যে আমাদের ধারণাটা কি, আমাদের রাজনীতি সম্পর্কে আমাদের যে কনসেপ্ট সেটা কি। একটা দলের সাথে কিছু মানুষ যুক্ত হবে, দলের একটা নীতি বা আদর্শ থাকবে, আর আমরা যুক্ত হব আইদার সেই নীতি বা আদর্শকে ফুলফিল করার জন্য আর আমাদের নিজেদের আখের গোছাবার জন্য। ঠিক আছে, তো নীতি বা আদর্শের জন্য এই ব্যাপারটা অনেকটা থিওরিটিক্যাল, আখের গোছানোটাই হচ্ছে আসল। এখন এটা দেখো আমাদের কনসেপ্ট, আমাদের ধারণা যে একটা দল থাকবে, দলের সাথে আমরা যুক্ত হব এবং তার যে ক্ষমতা সেই ক্ষমতার বিনিময়ে আমরা আমাদের আখের গোছাবো বা জনকল্যাণমূলক কাজে আমরা আত্মনিয়োগ করব। কিন্তু রাজনীতির যে মূল তিনটে স্তম্ভ সেটা ঠাকুর যেটা বললেন, পালন, পোষণ এবং সিকিউরিটি বা সুরক্ষা।
এই তিনটে বিষয় নিয়েই রাজনীতি দাঁড়িয়ে আছে। এখন এই পালন, পোষণ এবং সুরক্ষা, সুরক্ষা বলতে তো আমরা বুঝতেই পারছি কি। পালন পোষণ ব্যাপারটার মধ্যে একটুখানি ঢোকার চেষ্টা করি ছোট করে। আমি একটা সমাজের মধ্যে বাস করছি, আমি একটা ব্যক্তি মানুষ। এই ব্যক্তি মানুষ, আমার নিজস্ব অনেক চাওয়া পাওয়া আছে, নিজস্ব পরিবেশ আছে, পরিবার আছে। এখন আসলে আমি কি বা আমি কে? এক কথায় বললে আমি হচ্ছি, আমার যে জিন আছে, আমার যে জেনেটিক কনফিগারেশন আছে, তার একটা মেটেরিয়ালাইজড এমবডি, ঠিক আছে? এবং সেই যে জেনেটিক্যাল স্ট্রাকচার, তার বাইরে আমার কিছু নেই। আমার চিন্তা ভাবনা, আমার যে চলা বলা, সব কিছুই কে নির্ধারণ করে দিচ্ছে? সেই জেনেটিক্যাল কনফিগারেশন। এখন আমি যেভাবে বা যে মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এই পৃথিবীর বুকে এসছি, সেইটার মাধ্যমেই আমার পরিবেশকে পালন পোষণ করব, বা আমি পরিবেশ দ্বারা পালন পোষণ পুষ্ট হব, আমি পরিবেশ দ্বারা পুষ্ট হব। এখন এই বিষয়টাকে নিশ্চিত করবে হচ্ছে রাষ্ট্র, ঠিক আছে? এটা হচ্ছে রাষ্ট্রের প্রথম কর্তব্য, যে একটা মানুষ সে যাতে তার যে সম্ভাবনা আছে, তার যে বৈশিষ্ট্য অনুযায়ী তার যে সম্ভাবনা একটা মানুষের, সে সেই সম্ভাবনার চূড়ান্ত শিখরে যাতে পৌঁছতে পারে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এইটা, এবং তার সুরক্ষা। এখন এই যে সম্ভাবনার চূড়ান্ত শিখরে পৌঁছানো, এর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে। আমি সেই বিষয়গুলো তো অতটা যাচ্ছি না, তবুও একটু টাচ দিচ্ছি। তার মধ্যে দিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো, তার জন্য পলিসি মেকিং, ঠিক আছে, তার জন্য আইন প্রণয়ন, যাতে আমি কাউকে মার্ডার না করে ফেলি, তার জন্য আইন প্রণয়ন। আমি আমার পরিবেশের সাথে কখনো দুর্ব্যবহার না করি, পরিবেশকে নিয়ে যাতে আমি চলতে পারি, তার একটা মানে কি বলবো, একটা নিয়মাবলী বা নীতি নির্ধারণ করাই হচ্ছে রাষ্ট্রের কাজ। যাতে কেউ হয়তো খুব বড় লোক হয়ে গেল, আবার কেউ হয়তো গরিব হয়ে থাকলো, ঠিক আছে? যেটা আমরা যদি ইকোনমিক্যাল টার্মসে ভাবি, এটা মেজারমেন্টে। হ্যাঁ, এখানে একটা ঠাকুর খুব সুন্দর কথা বলেছেন, যে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট আর একটা কালেকটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, আমি একা একা বড় হচ্ছি। অনেক জায়গায় দেখা যায় যে বিশাল বড় অট্টালিকা আর তার পাশে বস্তি, ঠিক আছে, এরকম দেখা যায়। আবার হয়তো আমাদের দেহের মধ্যে কোনো একটা অঙ্গ, টিউমার বেড়ে গেল, ঠিক আছে? ঠিক পার্সোনাল গ্রোথ বা ইন্ডিভিজুয়াল যে ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে এর উদাহরণ। আবার যদি আমি সবাইকে নিয়ে বড় হতে চাই, সেখানে কিন্তু আমারও নিজস্ব কিছু যোগদান থাকবে, সবাইকে নিয়ে বেড়ে ওঠা। আমি স্কুলে গিয়ে ছেলেকে শেখাতেই পারি যে স্কুলে গিয়ে টিফিনটা তুই নিজেই খাবি, বন্ধুকে দিবি না। আবার এটাও শেখাতে পারি যে তুই ভাগ করে খাবি, সবাইকে নিয়ে একসাথে খাবি, হ্যাঁ, কালেকটিভ ভাবে গ্রো করা। এবং কালেকটিভ ভাবে গ্রো করাটা কিন্তু একটু কঠিন। কঠিন বলতে কি, আমি যেমন আমার ইচ্ছা মতো, সেখানে আমার একটা স্বাধীন ইচ্ছা আছে, সেটা দিয়ে আমি চলতে পারি। কিন্তু কালেকটিভ ভাবে গ্রো করতে গেলে এখানে কিন্তু বৈশিষ্ট্য এসে পড়ে, কারণ আমার যা চাওয়া পাওয়া বা আমার যা বৈশিষ্ট্য, আমার যা ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট আর একজনের সেটা নয়, ঠিক আছে? সুতরাং আমি যদি মনে করি যে একজন মানুষকে টাকা দিলেই খুশি, তাই আমি টাকা দিচ্ছি, কিন্তু সে টাকা পেলে খুশি নয়, সে হয়তো খাবার পেলে খুশি, ঠিক আছে? সুতরাং এই যে বিষয়গুলো, এগুলোকে বুঝতে হবে, এবং এই বোঝার যে জায়গাটা, সেটা কিন্তু রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে। এর যে নীতি নির্ধারণ, এটার যে মূল কি বলবো, এর যে মূল দায়িত্বটা কিন্তু রাষ্ট্রকেই পালন করতে হবে। আর তার সাথে সুরক্ষা, মানুষ যাতে তার জীবন এবং বেঁচে থাকা, এটা যাতে সে নিশ্চিন্তে থাকতে পারে, তার জন্য তাকে সুরক্ষা প্রদান করা, এটা হচ্ছে রাজনীতির তিনটে স্তম্ভ। আচ্ছা, একটা বিষয় এখন দেখতে পাওয়া যায় দাদা, যে বর্তমানে অনেকে মানে ধরুন এই প্রশ্নটা এইরকমই, যে রাজনীতি কি আমাদের ব্যক্তিগত জীবনে খুবই প্রয়োজনীয়? একে তো সুকৌশলেই এড়িয়ে দেওয়া যেতে পারে, এবং অনেকেই এখন সাধারণত গা বাঁচিয়ে চলার যে একটা মেন্টালিটি, যে আমি এত কিছুর মধ্যে ঢুকবো না, আমি আমার মতোই থাকতে আমি পছন্দ করি। তো এটাকে কি চোখে দেখো? এটা আমি এখানে দুটো জিনিস বলবো, যে কৌশলে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা, একটা এখানে সক্রিয় রাজনীতি এবং প্যাসিভ পলিটিক্স দুটোই হয়। যে আমি খালি ভোটের সময় গিয়ে ভোটটা দেবো, এটা হচ্ছে প্যাসিভ রাজনীতি।
সারা বছর আমি টিভি দেখবো, টিভি দেখে অযথা মানে যেগুলো খুব বাজে ধরনের তথ্য সেগুলো মাথায় গার্বেজ বানাবো, এটা হচ্ছে দিয়ে গিয়ে ভোটটা দিয়ে আসবো। এটা হচ্ছে প্যাসিভ পলিটিক্স। বা চায়ের দোকানে বসে আড্ডা মারবো, অনেক কথা, অনেক কথাই বলবো এবং গিয়ে ভোটটা দিয়ে আসবো। আর সক্রিয় রাজনীতি বলতে আমরা এটা বুঝি ঝান্ডা নিয়ে দৌড়াবো, পোস্টার টাঙাবো, নেতার হয়ে হুমকি তুমকি করবো, কাউকে দরকার হলে দুটো চড়ও মেরে দেবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে সক্রিয় রাজনীতি। তো এখন রাজনীতিকে আমরা সুকৌশলে এড়াবো কেন, আবার রাজনীতিতে আমরা সক্রিয়ভাবে যুক্ত হবো কেন, দুটোই প্রশ্ন আছে। এবার এখন এখানে এইটা বুঝতে গেলে আমাদেরকে একটা স্বচ্ছ ধারণা হতে হবে যে রাজনীতির উদ্দেশ্যটা কি, ঠিক আছে? রাজনীতির উদ্দেশ্য প্রথমে বললাম আমার দুটো উদ্দেশ্য হতে পারে। একটা হচ্ছে জনকল্যাণ, যেখানে আমরা আমাদের একটা কালেকটিভ একটা ডেভেলপমেন্ট হবে, সেখান থেকে সামাজিক একটা ডেভেলপমেন্ট হবে। আর আরেকটা হচ্ছে আমাদের আখের গোছানো, ঠিক আছে? এবার বেশিরভাগ মানুষই আখের গোছানোর জন্য যুক্ত হয় যখন দেখছে তার আখের ঠিকঠাকভাবে পরিপূরণ হচ্ছে না, সে সেখান থেকে আনপ্লাগড হয়ে যায় বা ছেড়ে বেরিয়ে আসে। আবার যেখানে তার পরিপূরণ হচ্ছে, মনের ইচ্ছা পূরণ হচ্ছে, পথ পাচ্ছে, ক্ষমতা পাচ্ছে, পয়সা পাচ্ছে, সেখানে গিয়ে আবার সে যুক্ত হচ্ছে, ঠিক আছে? এখন আমরা ভাবি কি আমাদের একটা মেন্টাল সেট আপ আছে, বিশেষ করে আজকের দিনের ইয়ং জেনারেশন। এটা খুবই মানে প্রযোজ্য, কারণ আজকে যুব সমাজের মধ্যে রাজনীতির প্রকৃত বিষয়টা কি সেটা কেউ দেখতে চায় না, সবাই একটা ইনফ্লুয়েন্সে ছুটতে চায়। একদম একটা ইনফ্লুয়েন্স মানুষকে সবসময় মিডিয়া, তারপরে খবরের কাগজ, তারপরে বিভিন্ন রকম ভাবে, এখানে অনেকগুলো বিষয় আছে। আমি ছোট ছোট করে বলি যে আমি একটা বিষয় দেখে ইন্টারেস্টেড হচ্ছি বা একটা বিষয়কে ভেবে ইন্টারেস্টেড হচ্ছি, কিন্তু তার পেছনের যে সত্য সেটাকে আমি বুঝতে পারছি না, কারণ মিডিয়া খালি সারফেসটা দেখাচ্ছে। সারফেস, বিহাইন্ড দ্য সারফেস কি আছে সেটা কিন্তু আমাদের কাছে মানে ক্লিয়ার নয়, এবং সেইটাই আমাদের যে ডিসিশন মেকিং সেটাকে ইনফ্লুয়েন্স করছে, এবং আমরা গিয়ে সেই ডিসিশনটা জানাচ্ছি। আমরা হয়তো জানিও না একজন সাংসদ দাঁড়িয়েছে, তার পড়াশোনা কত দূর, সে আসলে মানুষের জন্য কতটা কাজ করতে পারে, বা তার যোগ্যতা কি আছে। যোগ্যতাটা এখন মাইনর হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার যে চাওয়া পাওয়া, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় প্রাইম ম্যাটার। কারণ যে 8 থেকে 10,000 টাকা মাইনে পায়, যে 8 থেকে 10,000 টাকা মাইনে পায়, তার কাছে সে যদি সরকার থেকে মাসে 1,000 টাকা বা 500 টাকা পায়, সেটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে বিষয়টা এটা নয় যে আমি সরকার আমাকে কতটা কি দিচ্ছে, কারণ আমার যদি যোগ্যতা না থাকে, ওই 500 বা 1,000 টাকা আমি মদের দোকানে লাইন দিয়ে গিয়ে মদ কিনে খাবো, এবং সেই টাকাটা আবার সেই পুঁজিপতিদের কাছেই চলে যাবে। সুতরাং যোগ্যতা যার নেই তার কাছে অর্থও থাকবে না, সে সরকার দিক বা না দিক, মানে সেই দেওয়াটাই কোনো না, সেটা ঘুরে গিয়ে আবার সেই পুঁজিপতিদের কাছেই চলে যাবে। সুতরাং সেখানে কোনো এই যে সত্যটা, এই সত্যটা কিন্তু আমরা জানি না। আমরা জানি আমি 500 টাকা পাচ্ছি, 1,000 টাকা পাচ্ছি, এটা আমার বেনিফিট হচ্ছে, কিন্তু আদতে সেই 500 টাকা বা 1,000 টাকাটা আমার কোন যোগ্যতার উপরে দাঁড়িয়ে আমি পাচ্ছি, বা আদৌ আমি সেটা পাওয়ার যোগ্য কিনা, বা আমি সেইটা পাওয়ার জন্য কোনো কর্ম করছি কিনা। কর্ম বলতে আমি আমার পরিবেশের জন্য কোনো কাজ করছি কিনা, কারণ আমাকে তো কেউ না কেউ দিচ্ছে টাকাটা। এটা তো কোনো এখানে কোনো রকেট সায়েন্স কিছু নেই। একটা পরিবার, সরকারও তো একটা পরিবার। আমার পরিবারে যদি একটা ইনকাম হয়, আমি তো কাজ করলেই তবে ইনকাম হবে, আমি তো বসে থাকলে সেটা টাকাটা পাবো না। এবং পলিটিক্যাল পার্টিগুলো সেটা করছে কারণ তাদের একটা জনমত তৈরি হচ্ছে, তাদের একটা মানে কি বলবো একটা ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে, কিন্তু আসলে মানুষের ক্ষতি হচ্ছে এতে, ঠিক আছে? এবং যেটা প্রশ্নটা মূল যেটা ছিল যে আমরা রাজনীতি করব কেন, করছি আমরা এই জন্যই আখের গোছাবার জন্য এবং গা এড়িয়ে চলার মেন্টালিটিটা। এবং আরেকটা জিনিস এটা কাজ করছে, সুরক্ষাও আমরা পাচ্ছি না। আমি প্রথমেই যে বিষয়টা বললাম যে পালন পোষণ এবং সুরক্ষা। এবার অনেকেই ভোট দিতে যায়, আমি যদি একে ভোট না দিই তাহলে হয়তো আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে, মানে ভয়। তার মানে সুরক্ষাও কিন্তু এখানে নিশ্চিত নয়। মানে যে রাজনৈতিক প্রেক্ষাপট ঠাকুর বলেছেন তার থেকে আমরা এখন বহুত দূরে। আচ্ছা, এই প্রশ্নই আমি যাবো দাদা। অ্যাকচুয়ালি আমরা এই রাজনীতি করতে গেলে একটা জনপ্রতিনিধি, এই কিছুদিন আগে আমাদের একটা ভোট গেল, আমরা জানি যেভাবেই যেত, যেমন ভাবেই সে মানে কেউ জয়ী লাভ, কেউ পরাজয়ী লাভ। এই যে জনপ্রতিনিধি, এটা কিন্তু তৈরি হয় একটা নেতা থেকে, আমরা মূলত নেতা বলি।
এবারে শ্রী শ্রী ঠাকুরের একটা কথায় ঠাকুর বলেছেন যে ইষ্ট নেই নেতা যেই। তো এই যে ইষ্ট আর নেতা এই দুয়ের যে সম্পর্ক মানে ইন্টার কানেক্টেড, এবং একটা নেতাই কিন্তু পরবর্তীকালে জনপ্রতিনিধি এবং সেই সমাজ এবং রাষ্ট্র এবং সবকিছু পরিবর্তন করছে। একটা এমপি হয়ে, একটা এমএলএ হয়ে, এমএলএ থেকে এমপি বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই মানুষটাই কিন্তু। তাহলে আজকের যুগে এই রাজনীতিতে নেতার ভূমিকা কেমন বা তার চরিত্র কেমন হওয়া উচিত, এটা যদি তুমি এখন ঠাকুর যেটা বলেছেন, আমি বললাম প্রথম কথা যে আদর্শ থেকে আমরা অনেকটা দূরে আছি, ঠিক আছে? মানে আজকের যে সমাজ বা রাজনীতির রিফ্লেকশন সেটা থেকে আমরা অনেকটা দূরে আছি। এই বিষয়টাকে মাথায় রেখেই ঠাকুর কি বলছেন যে নেতার চরিত্র কেমন হওয়া উচিত। প্রথম কথা, সত্যানুসরণে যে সবার আগে ঝাঁপ দিয়েছে সেই নেতা, ঠিক আছে? যে নত সেই নেতা, তার কোনো পদলোভ থাকবে না, পদলোভ বা সিংহাসনের লোভ থাকবে না। সে আমরা যতই রাজনৈতিক নেতাদের মুখে শুনি যে আমরা চেয়ারকে কেয়ার করি না, ঠিক আছে, কিন্তু মানে তার পেছনের সত্যটা হলো তাকেও চেয়ারের জন্য কেয়ার করতে হয়, কারণ চেয়ারের জন্য কেয়ার না করলে সে ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় না থাকলে সে মানুষের জনকল্যাণও করতে পারবে না আর নিজের আখড়েও পৌঁছাতে পারবে না। দুটোই আমি যদি দুটোই ধরে নিই, নেগেটিভ পজিটিভ দুটোই যদি ধরে নিই, সে জনকল্যাণও করতে পারবে না, সে নিজের আখড়েও পৌঁছাতে পারবে না। সুতরাং চেয়ারকে কেয়ার করেই এখনকার নেতারা। কিন্তু একটা সময় ছিল আমরা দেখেছি যে মতাদর্শের অমিল হওয়ার জন্য গান্ধীজির কাছে ইস্তফা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই না? তাহলে সেখানে কিন্তু ওই মতাদর্শটার গুরুত্বটা কতখানি ছিল যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইডিওলজি হচ্ছে বলে সে কিন্তু ইস্তফা দিলেন। তা আজকে আমরা সেই কনফ্লিক্ট অফ মানে আজকে আমরা সেই আদর্শ থেকে বহু দূরে আছি। সুতরাং আজকের দিনে আমরা কোনোরকম কোনো প্রেডিকশনে যেতে পারবো না যে একটা নেতা কেমন হওয়া উচিত, কারণ ওরকম নেতা আমরা খুঁজেই পাবো না। নেতাজি যদি রাস্তা দিয়ে যেতেন, মাথা নত করে তাকে প্রণাম জানাতো লোকে। আজকের নেতা যদি রাস্তা দিয়ে গাড়ি করে যায়, তাকে গালাগাল দেওয়া হয়। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো? এটা কখনোই সম্ভব না। কারণ এখানে ছোট করে একটু বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠাকুরের দীক্ষিত ছিলেন। ঠাকুরের তার মা বাবা জানকীনাথ বসু এবং সম্ভবত প্রভাবতী দেবী ঠাকুরের একদম প্রথম দিককার, ঠাকুরের একদম যখন আশ্রম তৈরি হয়েছিল সেই সময়কার ঠাকুরের ইয়ে ছিলেন। তো পরবর্তী সময় আমি খুব সংক্ষেপে বলি, নেতাজি ঠাকুরের কাছে গিয়েছিলেন এবং শেষ মুহূর্তে যখন তিনি অন্তর্ধান হবেন তার আগে ঠাকুরের সাথে আবার দেখা করতে গিয়েছিলেন, যেহেতু মা বাবার গুরু তিনি গিয়েছিলেন দেখা করতে। তো ঠাকুরের সাথে প্রাইভেট হয়েছিল, মানে প্রাইভেটে কথাবার্তা হয়েছিল। ঠাকুর হয়তো তাকে অনেক রকম সাজেশন দিয়েছিলেন। তো নেতাজি যখন আমি শেষ সাক্ষাতের কথা বলছি, তার আগেও অনেকবার সাক্ষাৎ হয়েছে। ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর দেশের কাজ কোথা থেকে শুরু করব। তখন ঠাকুর বলেছিলেন যে আগে ভালো ভালো ছাওয়াল পাওয়াল দেখে বিয়ে দাও, ঠিক আছে, বিয়ে দাও, বিবাহ দাও এবং বর্ণ বৈশিষ্ট্য মেনে বিবাহ দাও, এবং 10 থেকে 15 বছরের মধ্যে দেখবে ভালো ভালো সন্তান চলে আসছে এবং তাদেরকে ভালো শিক্ষা দিয়ে এমনভাবে তৈরি করো যাতে তারা দেশের কাজ করতে পারে এবং তাদের উপর দেশের ভার দিতে পারবে। এবার এখন প্রশ্ন হচ্ছে এই বর্ণ বৈশিষ্ট্য এই বিষয়গুলো নিয়ে বলতে গেলেই অনেক রকম কনফ্লিক্ট তৈরি হবে। খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলা যায় যে আজকের যে পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেখানে 10টা ঘোড়া মিলে যা সিদ্ধান্ত নেবে 11টা গাধা সেই সিদ্ধান্তকে নাকচ করে দেবে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে ঘোড়া গাধা সবাই তো সমান হতে পারে, আমাদের যে সাম্যবাদ বা সাম্য দর্শন তাতে সমান হতে পারে, তারা প্রাণী, এটা সমান হতে পারে, তাদের অনেক রকম বৈশিষ্ট্য সমান হতে পারে। কিন্তু ঘোড়ার যে জেনেটিক্যাল স্ট্রাকচার, আমি একদম রক্ত লাল, আমরা বলি না যে হিন্দু মুসলমান সবার রক্ত লাল, কিন্তু হিন্দু যে রক্ত লাল, মুসলমানের যে রক্ত লাল, আমি হিন্দু মুসলিম ছেড়ে দিলাম, আমার রক্তের যে জেনেটিক্যাল কনফিগারেশন তোমার রক্তের যে জেনেটিক্যাল কনফিগারেশন সেটা এক হবে না, কখনোই এক হবে না, ঠিক আছে? সুতরাং ওই যে ঘোড়া এবং গাধা দুজনের কিন্তু পার্থক্য রয়েছে এবং সব দলের মধ্যেই ঘোড়া গাধা রয়েছে, কেউ কম কেউ বেশি, ঠিক আছে? এখন আমরা ভোট দিই কোন দলে,
গাধা কম আছে ঘোড়া বেশি আছে, সেই দেখে আমরা ভোট দিই। সুতরাং নেতা হতে গেলে প্রথম কথা হচ্ছে মানুষের কাছে, মানুষের পায়ে নত হতে হবে, এবং সবার আগে, সবার বিপদে, সবার আপদে সে সবার আগে ঝাঁপ দেবে, এবং তার সাথে সে নত হবে মানুষের কাছে। তার মধ্যে কোনো হামবড়াই থাকবে না, মানুষকে গালিগালাজ করবে না, আর একজন বিরোধী নেতাকে সে গালি দেবে না, এবং তার পদলোভ থাকবে না। এটা হচ্ছে নেতার একটা, ঠাকুরের বলা মাফিক একটা আইডিয়াল ক্যারেক্টার। আচ্ছা দাদা, এই প্রশ্নের ভিত্তিতে আমরা তো নেতা বুঝতে পারি, এবারে ভারতীয় সংস্কৃতিতে রাজনীতি এটা একটা বিশেষ বড় পটভূমিকা। কারণ ভারত যেভাবে গড়ে উঠেছে এবং রাজা মহারাজার দিক থেকে একটা সাংস্কৃতিক বা কালচারিক বা ধর্ম, আমরা ধর্মকে এখন ডিভাইড করি, এটা রাজনীতিক একটা পলিটিক্যাল ইস্যুর জন্য, কিন্তু ভারতীয় সংস্কৃতির সাথে এবং রাজনীতির একটা বিশেষ সম্পর্ক কিন্তু আছেই। কারণ আমরা অনেকেই মুখের কথায় বলি রাজার নীতি থেকে রাজনীতি এসেছে। তো সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে ভারতীয় সংস্কৃতি ও রাজনীতি কি উভয়ই কি দুটো দিকের ডাইরেকশন বা দুটো দিক নির্দেশ করছে আজকের এই সময়ে দাঁড়িয়ে? না, রাজনীতি বলতে আমি প্রথমে বললাম 3টে পিলার রাজনীতি, কিন্তু এইখানে তুমি যে প্রশ্নটা করলে যে ভারতীয় সংস্কৃতির সাথে, ভারতীয় সংস্কৃতিতে যে ধারা ছিল আজকে তো সে ধারা নেই। সেই সময় যে ধারাটা ছিল সেটা অন্যরকম। আমরা যদি মহাভারত দেখি বা রামায়ণ দেখি, সেখানে আমরা তার একটা ইয়ে পাই, তার একটা প্রতিচ্ছবি পাই, দেখতে পাই। কিন্তু আজকের দিনের যে রাজনীতি সেটা অনেকটাই গণতন্ত্র নির্ভরশীল, ঠিক আছে? সেখানে আমরা সবাই ভোট দিই, নেতা নির্বাচন করি, সে পলিসি মেকিং করে এবং সেভাবে দেশ চলছে, ঠিক আছে? কিন্তু তখনকার সময়ে বর্ণগত ভাব ছিল, ঠিক আছে? 4টে বর্ণের মানুষ ছিল, এবং এই বর্ণগত ভাবটা, মানে বর্ণগত যে ভাবটা, সেটা মানে সমাজকে বিভাজিত করতো না, সবাই সবার পরিপূরণ করতো, এবং সেটা নিশ্চিত করতো কিন্তু রাজা। এটা সব জায়গায় আছে। আমরা সরি, বর্ণে যে 4টে ভাগ, সেখানে দেখছি কেউ রিসার্চ করছে, কেউ সুরক্ষা প্রদান করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, এবং কেউ চাষাবাদ করছে। তো এইখানে এইভাবেই যে সমাজের যে একটা ধারা চলে আসছিল, এবং সেখানে যে ক্ষত্রিয় ছিল সে দেশ শাসন করতো, যে বিপ্র ছিল তারা রিসার্চ করতো, পড়াশোনা করতো, ছাত্রদের শিক্ষা দিত, এবং বৈশ্যরা ব্যবসা করতো। এখানে কেউ ছোট বড় কিছু নেই। তো সেই যে সংস্কৃতির যে শিক্ষা বা সেই যে রাজনৈতিক ধারা বা সেই যে সামাজিক্যাল স্ট্রাকচার, সেটা এখন নেই, ঠিক আছে? এখন আমরা তার থেকে অনেক দূরে রয়েছি, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে রয়েছি। এখন এটাকে অনেকে ভালোও বলবে না, খারাপও বলবে। এটা এর জন্যই তো দেশের এই পরিস্থিতি। কিন্তু মানে এখানের সবচেয়ে বড় ভূমিকা কিন্তু যুব সমাজ। তো আমার এবার যে মানে বিষয়টার উপর আমি তোমাকে বলবো যে যুব সমাজের মধ্যে একটা রাজনীতির প্রভাব এখন কিন্তু খুব বড়, এবং এই যুব সমাজের প্রকৃত রাজনীতির কেমন ভাবে নিজেকে নির্বাচন করার যে ক্ষমতা, এবং সেটা যদি আমি ইষ্ট আদর্শ জীবনও বলি, যে যার নিজের মতো করে ভাবাটা তো সঠিক নয়, একটা আদর্শ কেন্দ্রায়িত জীবনে যদি যুব সমাজ ভাবতে পারে সমাজকে গড়ে তোলার জন্য, সেখানে যুব সমাজের প্রভাবটা কতটা একটা রাজনীতির ক্ষেত্রে বর্তমানে? এখন যুব সমাজও দিশেহারা, ঠিক আছে? যুব সমাজকে এমন একটা প্যাটার্নের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে সে পড়াশোনা করবে, চাকরি করবে, গার্লফ্রেন্ডের সাথে গল্প করবে, সামাজিক মাধ্যমে সে বিভিন্নভাবে নিজের যে প্রতিচ্ছবি বা নিজের যে আইডেন্টিটি সেটা তৈরি করবে। তো এটা হচ্ছে এখন যুব সমাজের ট্রেন্ড, ঠিক আছে? এখন রাজনীতিতে তাদের যাওয়ার পূর্বে রাজনীতি সম্পর্কে তো ভালো করে জানতে হবে, না জেনে সে যাবে কি করে? এটাই তো বড়। হ্যাঁ, সেটা জানতে হবে, এবং সেটা জানতে গেলে ইষ্ট আদর্শ বা গুরুর প্রয়োজন। কারণ আমি বিবেকানন্দের কথা বলবো। বিবেকানন্দকে আমরা সবাই জানি, মানে যার কথা বললে আমরা কেউ বিষয়টাকে অস্বীকার করতে পারবো না। কারণ ধর্মের সাথে রাজনীতির যে যোগ, সেটা বিবেকানন্দই বলেছিলেন, এবং অন্যান্য মহাপুরুষরা তো বলেইছেন। বিবেকানন্দ খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে পাহাড় থেকে যে জলধারা নেমে আসে, সেই জলধারার পথ যতই অমসৃণ হোক না কেন, বা বিপদ সংকুল হোক না কেন, বা একে বেঁকে যেভাবে হোক না কেন, সে কিন্তু আলটিমেটলি সেই সাগরে গিয়েই মিশবে, ঠিক আছে? ধর্ম হচ্ছে সেই সাগর,
এবং রাজনীতি আমরা যদি সেই জলটাকে ধরে নিই, তো সে কিন্তু গিয়ে আলটিমেটলি ধর্মের মূল বিষয়টা কি, ধর্মের মূল বিষয়টা যদি ছোট করে বলি, যে অন্যে বাঁচাই নিজে থাকে, সেইখানে কিন্তু সেই পালন পোষণ, আমি প্রথমে এটা বললাম, ঠিক আছে। সুতরাং আমি এবং আমার পারিপার্শ্বিক একসাথে কিভাবে গ্রো করব, এটাই হচ্ছে ধর্মের মূল মেরুদণ্ড। এখানে না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, কেউ নেই। এগুলো কি, এগুলোতে অ্যাকচুয়ালি যখন যেরকম অবতাররা এসছেন, প্রফেটরা এসছেন, তাদের অনুযায়ী একটা করে কমিউনিটি বিল্ড আপ হয়েছে এবং তাদের মধ্যে মারামারি কাটাকাটি সবকিছু হচ্ছে। এখন এই যে বিবেকানন্দের উদাহরণ, এটাকে যদি আমি এখন যদি বলি না ধর্ম এবং রাজনীতি একই জিনিস, তখন অনেকেই অনেক রকম প্রতিক্রিয়া দেবেন, কিন্তু বিবেকানন্দ বলে গেছেন। সুতরাং তার কথার যে অথেন্টিসিটি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং ধর্মের সাথে রাজনীতির যোগ অবশ্যই আছে। আমরা মানুষই তো রাজনীতি করছে, তাহলে মানুষের যদি কোনো ধর্ম থাকে, মানুষের যদি কোনো বৈশিষ্ট্য থাকে, সেটা তো রাজনীতির সাথে ইন্টিগ্রেট হবে। আমি এবং আমার পরিবেশ যদি আমরা সংহত না হই, তাহলে কোনো রকমই একটা রাজনৈতিক কেন, পারিবারিকও হবে না, সামাজিকও হবে না, রাজনৈতিকও হবে না, কোনো স্ট্রাকচারই গঠন হবে না। দাদা যে বিষয়টা বললেন আশা করি বোঝা গেল। তো এখন একটা দিক দেখতে পাওয়া যায়, মানে এইটা আমি তোমাকে প্রশ্ন করব, যে বর্তমান বিভিন্ন দলের বিভিন্ন মত এবং বিভিন্ন মতাদর্শ ফলো করে চলে, এবং এখন দেখতে পাওয়া যায় রাজনীতিতে একটা নানান মতের একটা প্রভাব থাকে। ধর্মীয় রাজনীতিকরণ চলছেই কিছু কিছু ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা নানান প্রকারে মানুষ ব্যবহার করছে তাদের ফায়দায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত মতকে আমরা যদি এক আদর্শে নিয়ে সমাজ গড়ার কথা ভাবি, এবং শ্রী ঠাকুরের একটা বাণীও আছে যে এক আদর্শে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া, তো সেটা ঠিক কেমনভাবে রাজনীতিকে প্রেজেন্ট করে? আচ্ছা, প্রথমে যে এই ডাইভারশন, ঠিক আছে, যে বিবিধতা, এইটার বিষয়ে বলতে গেলে তারপর আমি আসছি একাদর্শে। তো এই যে ডাইভারশন, এটা কেন হচ্ছে? কারণ প্রত্যেকটা মানুষকে নিয়ে তো দল, এবং সেই মানুষের যে আদর্শ বা সেই মানুষের যে চিন্তা ভাবনা বা তাদের যে মতাদর্শ, সেই অনুযায়ী প্রত্যেকটা দলের চিন্তা ভাবনাও আলাদা। কেউ হয়তো চাইছে মানুষের কল্যাণ করতে, কেউ হয়তো চাইছে আখের গোছাতে, আবার কেউ হয়তো চাইছে মানুষের সিম্প্যাথি নিয়ে চেয়ারে বসে থাকতে। এবং এই যে ডাইভার্সিফিকেশন, এখানে একাদর্শের যে গুরুত্ব, সেটাকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব বা কিভাবে আমরা সেটাকে বুঝবো, কেন প্রয়োজন একাদর্শ না হলে তো হবে না। একদম। এখন এই যে জনকল্যাণ খায় না মাথায় দেয়, ঠিক আছে। আমি কিভাবে জনকল্যাণ করব? আমি গরিব মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে পারি, অর্থনৈতিকভাবে হোক, বিভিন্ন কাজের সংস্থান করে হোক, ঠিক আছে, তার প্রয়োজন পূরণ, হ্যাঁ, তার প্রয়োজন পূরণ করছেন। তো এইখানে আমি যখন একটা মানুষকে সাহায্য করছি, সেই সাহায্যটা কতখানি তাকে কাজে লাগিয়ে নিয়ে সাহায্য করছি। এখানে খুব সুন্দর একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে ঠাকুর একটা কথা বলেছেন যে সেবা এবং উপচয়ী সেবা মানে কি? আমি মানুষকে সেবা করছি, অনেক এনজিও আছে সেবা করে, মানুষের জন্য অনেক রকম কাজ করে, ছেলেপুলে বাচ্চাদের পড়াশোনার জন্য কাজ করে, কিন্তু সেই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত আমি শিখিয়ে না দিচ্ছি, আজকে যে তোমাকে আমি সেবাটা দিলাম, সেই সেবাটাকেও তো তোমার পারিপার্শ্বিককে দিতে হবে। তা না হলে সেই সেবাটা কিন্তু আমার অপচয় হচ্ছে। আমি সেই সেবাটাকে কি বলবো, পথে ফেলে দিচ্ছি, রাস্তায় ফেলে দিচ্ছি সেই সেবাটাকে। তা না হলে কি হবে, আমার ওই সেবাটা একটা মানুষ বা একটা জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে, সেটা কিন্তু বৃহত্তর পরিসরে সেটা কিন্তু বেড়ে উঠবে না। ঠিক আছে। এই যে ধারণাটা বা এই যে মতাদর্শটা, এটা আমাদের কে শেখালেন? একজন গুরু, বা যিনি সর্বদর্শী, যিনি সবটাকে দেখতে পান। আজকে আমি যখন একটা মানুষকে সেবা করছি, সেই সেবাটা তো অপচয় হচ্ছে। আমি আগেও বললাম যে অর্থনীতির ব্যাপারটাও বললাম একটুখানি ছোট করে, যে আমি যদি 500,000 টাকা করে মানুষকে দিই, সেটা কিন্তু মদের দোকানে গিয়ে সেটা দিয়ে মদ কিনে খাবে বা ভালো কাজেও লাগাতে পারে। আমি বলছি না যে সবাই করবে, কিন্তু বেশিরভাগ মানুষ যারা সাধারণ খেটে খাওয়া মজুর বা যারা সাধারণ মানুষ, তারা সেটাকে ঠিকভাবে তার ব্যবহার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেটা যোগ্য হচ্ছে। এবং সেই যোগ্যতার মাফিক তাকে যদি দেওয়া হয়, তখন সে তার পরিবেশের সেবা করবে, এবং সেই পরিবেশের সেবার মধ্যে দিয়ে সমাজও বেড়ে উঠবে। তাহলে এইটা হচ্ছে প্রকৃত জনকল্যাণ। আচ্ছা, আমি
কোনো একটা সিম্প্যাথি নেওয়ার জন্য মানুষকে টাকা দিচ্ছি বা মানুষকে বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম দিচ্ছি, এটা ঠিক নয়। এবং এইখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যাই করি না কেন, রাজনৈতিক দলগুলোর একটা ধারণা আছে যে আমরা যা করছি আমি করছি বা আমার দল করছে, কিন্তু সেটা হয় না। আলটিমেটলি মানুষের ট্যাক্সের পয়সা যার কাছে যায়, সেটার মাধ্যমে মানে পলিসি মেকিং করে মানুষকে পরিষেবা দেয়, ঠিক আছে? সুতরাং মানুষই মানুষের জন্য করছে। এই যে মানুষের মধ্যে পারস্পরিকতা এবং ইন্টিগ্রেশন, সংহত হওয়া, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি হওয়া, এই বন্ধনটাকে ঠিক রাখাই হচ্ছে কিন্তু রাষ্ট্রের কাজ বা রাজনৈতিক দলগুলোর কাজ। এবং এই যে এই বন্ধনটা শেখাবে কে? ইষ্ট, আদর্শ বা গুরু। এখানেই হচ্ছে একাদেশে চলার প্রয়োজন আছে। এবং সেই একাদেশটা যার থেকে আসবে, সে যদি প্রবৃত্তি পরায়ণ হয়, তাহলে দেশের যা অবস্থা আমরা যে দেখতেই পাচ্ছি। এবং সেটা যদি ইষ্টানুগ হয় বা ইষ্ট স্বার্থ পরিপূরণের জন্য হয়, ইষ্ট প্রতিষ্ঠার জন্য হয়, ইষ্ট মানে মঙ্গল, সুতরাং মানুষের মঙ্গলের জন্য যদি সেই কাজটা হয়, তখন সে দল করুক বা মানুষ করুক, তাতে কিছু যায় আসে না। আজকের রাজনীতিতে মানুষের কোন কোন দিক গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরা প্রয়োজন আছে? কারণ রাজনীতির তো অনেক দিক মানুষ মানে ভুলে যায় যে কোন দিকটা সামনে তুলে ধরে মানুষের কাছে রাখা প্রয়োজন। তো আজকের রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের কোন কোন গুরুত্ব দিক মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন আছে? এখন এইটার মধ্যে যে কোন কোন দিক, তার মধ্যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আমি একটু বলে নিই। যেমন আমরা সিম্প্যাথি আদায় করছি, আমরা মানুষকে বিভিন্ন রকম পলিসি দিয়ে সিম্প্যাথি আদায় করছি যে আমি এটা করেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি আমার যে বিরোধী নেতা আছে তাকে গালাগাল করছি, করে একটা অ্যাটেনশন ড্র করছি, করে আমি মিডিয়ার একটা হট কেক হয়ে থাকছি। কারণ মিডিয়া মাইলেজ যত পাবো আমি, তত আমার দল এগিয়ে যাবে, ঠিক আছে? কারণ মানুষ সবসময় আমাকে দেখতে পারবে, অ্যাটেনশন পাবে। সোশ্যাল মিডিয়াতে আমার একটা মানে ফ্রিতে একটা পাবলিসিটি হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এখনকার যে ট্রেন্ড সেইটা। কিন্তু এটাই কি সব? তা তো নয়। আমরা আগে জানতাম যে ডান হাতে দান করলে বাঁ হাতও জানতে পারবে না, কিন্তু যখনই আমি একটা রাস্তার কুকুরকে জল খাওয়াচ্ছি বা একটা পথে বসে আছে বা ফুটপাতে বসে আছে এরকম কোনো একটা মানুষকে আমি খাবার দিচ্ছি, সেটা আমি ছবি তুলে বা ভিডিও করে ফেসবুকে পোস্ট করছি। তো এই যে ট্রেন্ড, এখানে রাজনীতির ক্ষেত্রে এই যে সিম্প্যাথি এবং নিজের আইডেন্টিটিকে এস্টাবলিশ করা, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু কি কি করতে হবে আমাদের যেটা করতে হবে, আমি নেতার যে চরিত্র বলেছিলাম সেখানে আমি এই বিষয়টা কিন্তু বলেছিলাম যে তার চেয়ারের প্রতি কোনো লোভ থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে সবার আগে মানুষের প্রবলেমে সবার আগে যাবে, ঠিক আছে? এবং নত থাকবে, বিনয়ী হবে। তো সেই জায়গায় পৌঁছাতে গেলে আমার কিন্তু জীবনের আদর্শের প্রয়োজন, না হলে আমার সেই চরিত্রই বিল্ড আপ হবে না। এবং চরিত্র বিল্ড আপ না হলে আমি সেই নেতৃত্বই দিতে পারবো না দেশকে। এবং সেই রকম নেতৃত্ব দিতে পারলেই তবে আপনাদের দেশের কল্যাণ হবে। এখানে আরেকটা জিনিস যেটা বলার, যে আমি কিভাবে মানুষের কল্যাণ করব, এবং সেটাই হবে আমার অন্যান্য দলের সাথে প্রতিযোগিতার মাপকাঠি। এবং সেই এক আদর্শ দ্বারা আমি পরিচালিত হয়ে কিন্তু এই কাজটা করব। আচ্ছা, একদম শেষ প্রশ্নে যাচ্ছি। রাজনীতির তো অনেক বিষয়, তো সব বিষয়টা আলোচনা করা এই একটা এপিসোডের মধ্যেও সম্ভব না। সমাজ কল্যাণ, আমাদের সবাই জানি যে রাজনীতি যারা করে তারা একটা সমাজ কল্যাণ করে, দেশের সমাজ কল্যাণ করে, রাষ্ট্রের সমাজ কল্যাণ করে। এবং এটাও শুনেছি যে রাজনীতিতে যারা যেতে চায় তারা বলে যে আমি জনগণের সমাজ কল্যাণের জন্য যেতে চাই। তো সমাজ কল্যাণই মেন মাধ্যম। তাহলে সমাজ কল্যাণই যদি আমাদের মেন মাধ্যম হয়, সমাজ কল্যাণের দিক থেকে এমন কোন কোন বিষয় আসছে যেটা মানুষের, যদি সাধারণ মানুষও যদি একটা করে, সেখানেই দেশ এবং রাষ্ট্র এবং জাতি পুরোপুরি পরিবর্তন হওয়া সম্ভব। সেটা রাজনীতির চোখে যদি করে সেটা কেমন, বা সাধারণ চোখে যদি করে সেটা কেমন? ঠিক আসলে সমাজ কল্যাণটা আমি যাই করি না কেন, সমাজের জন্য করি বা নিজের জন্য করি, কি পারপাসে করছি সেটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? আমি কি করছি সেটার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই সব থেকে বড় কথা। উদ্দেশ্য যদি নিজের আখের গোছানো হয় তাহলে সেটা ভালো না। উদ্দেশ্য যদি মানুষের সত্যি করে জনকল্যাণ হয়। এখন এইখানে আরেকটা জিনিস যেটা বলার
আমার মনে হয় যে আজকে ধরুন এই যে আজকে ধরো যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মানুষকে বিভিন্ন রকম দিচ্ছে, তো টাকা পয়সা দিচ্ছে বিভিন্ন রকমভাবে, কিন্তু সেইটা না দিয়ে যদি কিছু কাজের সুযোগ করে দিত, ঠিক আছে, বা কিছু কর্মসংস্থান করতে, এমন কর্মসংস্থান যেটার মাধ্যমে সে তার যোগ্যতার বৃদ্ধি হয়, তাতে আমাদের বেকার সমস্যার কিন্তু একটা বড় রকম সমাধান হতো। এই যে স্কিল বেশ, আজকে মানুষের স্কিল নেই, মানুষের কাজ করার ইচ্ছে নেই। মানুষ যদি ক্লাবে বসে আড্ডা মারতে পারে বা একটু মদের থেকে বসে একটু মুখরোচক আলোচনা করতে পারে, বা যদি একটু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম গসিপ দেখতে পছন্দ করে, এইগুলোই করে এখন মানুষ। মানুষের ফাঁকার সময় মানুষ কি করে? এটাই তো করে। আমি কাজ বাজ থেকে এলাম, এসে একটু মুখরোচক গল্প করব, না হলে একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটবো, এইগুলোই তো করে। কিন্তু সেইগুলো ছাড়াও মূল যে বিষয়টা হচ্ছে যে আমার ভেতরের যে হায়েস্ট পসিবিলিটি, আমার যে জেনেটিক পসিবিলিটি, সেই জায়গাটায় আমি কতটুকুনি আপলিফ্ট করতে পারছি। আমি যদি সেখানে আপলিফ্ট করতে না পারি, তাহলে আমি অযোগ্য। আর অযোগ্য আর খেতে পাবে না, এটাই স্বাভাবিক। সে নেতারা যতই পয়সা দিক না কেন, সেই পয়সা আবার ঘুরে ফিরে সেই পুঁজিপতিদের গায়ে চলে যাবে। এইটাই আমাদের বুঝতে হবে যে সমাজ কল্যাণ ওইভাবে মানে ওই সমাজ কল্যাণ বলতে মানে আজকে দেখুন আমরা সরকার থেকে পাচ্ছি, তো প্রচুর কিছু পাচ্ছি, রেশন পাচ্ছি, টাকা পাচ্ছি, সব কিছু পাচ্ছি, কিন্তু আমার যদি পাটা ভেঙে যায় বা আমার যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি হসপিটালে গিয়ে সিট পাবো না। শিক্ষা ব্যবস্থা কেমন? পড়াশোনা না করেও ঘুরি ঘুরি নম্বর পেয়ে যাচ্ছে, তাহলে সেখানেও আমার যোগ্যতার সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাই না? তাহলে সমাজ কল্যাণ আসলে কি? সমাজ কল্যাণ এইগুলোকেই ঠিক করা। একটা মানুষ যদি ঠিক হয়, তার পরিবারও ঠিক হবে এবং তার সাথে সমাজও ঠিক হবে, এবং সেই সমাজ নিয়েই রাষ্ট্র ঠিক হবে, এবং সেই সমাজেই সবকিছু করবে। একদম। তো দাদা, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমার মানে মনে হলো যে রাজনীতিক দৃষ্টিভঙ্গিতে আপনি কেমন সমাজ দেখতে চান? একটা খুব ভালো কবিতা, এটা আমরাও পড়েছি ছোটবেলায়, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, সুতরাং আমরা যে সমাজের মধ্যে বাস করছি সেখানে নিরাপত্তা নেই, সেখানে অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না, অনেক মানুষ খেতে পারছে না, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব, ঠিক আছে, একটা সোকল্ড লোক দেখানো সব কিছু চলছে, ঠিক আছে, যেখানে কোনো কিছু অর্গানাইজ নয়, কিন্তু দেখানোটা খুব সুন্দর অর্গানাইজড, মানে শোকেস করাটা খুব সুন্দর অর্গানাইজড। একটা সময় ছিল যে সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মেডিকেল কলেজগুলোতে ভিজিট করতেন, সারপ্রাইজ ভিজিট করতেন, সেখানকার মানুষের খোঁজ খবর নিতেন, কিন্তু এখন সেখানে বিড়াল কুকুর চলাফেরা করে, অনেক হসপিটালই আছে, অনেক হসপিটালের উন্নতি হয়েছে সব জায়গায়। মানে এই যে পরিস্থিতিটা, মানে সাধারণ পরিষেবাতে সমস্ত কিছুই কিন্তু একটা মানে কি বলবো, সমস্ত পরিষেবাই কিন্তু ভেঙে পড়েছে। শুধুমাত্র পলিটিক্যাল বেনিফিট আমাদের কাছে রয়েছে, কিছু টাকা পাচ্ছি, কিছু পরিষেবা পাচ্ছি। সাধারণ পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, ঠিক আছে, হ্যাঁ কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনো অনেক উন্নতি হওয়ার বাকি আছে। সেই দিকে পরস্পরের সাথে লড়াই না করে, রাজনৈতিক নেতাদের একটু বলবো, পরস্পরের সাথে লড়াই না করে মানুষের জনকল্যাণ যাতে আরও কীভাবে করা যায়, স্বাভাবিক পরিষেবা, মানে যে পরিষেবা আমরা রাজনৈতিক নেতাদের দ্বারা পাচ্ছি বা যে ক্ষমতা আমরা রাজনৈতিক নেতাদের দ্বারা পাচ্ছি, বেনিফিটেড হচ্ছি, সেই ক্ষমতার কথা বলছি না বা সেই পরিষেবার কথা বলছি না। আমি বলতে চাই যে সাধারণ পরিষেবা যেগুলো, জেনারেল সার্ভিস যেগুলো, সেগুলো যাতে উন্নত হয় এবং মানুষের যাতে কর্মসংস্থানের সুযোগ হয়, মানুষ যাতে কিছু করে খেতে পারে, এবং তার জন্য তার যোগ্যতার যে বিবর্তন বা যোগ্যতর শিক্ষা, সেটার প্রয়োজন আছে, এবং সেইটার মাধ্যমেই মানুষকে যোগ্য করে তোলা, যোগ্য মানুষকে যোগ্য কাজ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে চলা। একদম, এটাই আমি চাই, এবং সবাই আমরা ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো, কারণ এইগুলো না হলে আমরা কেউ ভালো থাকবো না, সুস্থ থাকবো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, শুধু আলোচনাই হবে, আলোচনার টেবিলে আলোচনাই হবে, গসিপ হবে, একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি হবে, কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা যদি এগুলো না করতে পারি, সে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হোক
অ্যাজ এ অর্গানাইজেশন হোক, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হোক, এগুলো যদি আমরা না করতে পারি ভবিষ্যতে টিকা দেওয়া খুব মুশকিল আছে, মানে সমাজের কোনো উন্নতি হবে না, আমরা আস্তে আস্তে আরও পিছিয়ে পড়ব। আরো পিছিয়ে পড়বো। কারণ আমার সম্ভাবনার সম্পূর্ণ বিকাশ এটা হবে না, এটা হওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং যা বলবো মানে এটাকে আমরা যাই বলি না কেন, আমাদের প্রকৃত উন্নতি হচ্ছে, প্রকৃত উন্নতির মাপকাঠি হচ্ছে আমার যে সত্তা, তার বা আমার যে সত্তার যে সম্ভাবনা, সেটাকে সেটার পূর্ণ বিকাশ। একদম ঠিক আছে, যেটুকুনি আছি তার মধ্যে সীমাবদ্ধ থাকা না, আরও এগিয়ে চলা, এটাই। অসংখ্য ধন্যবাদ দাদা। আজকের এই জীবনীয় আলোচনা পডকাস্ট যারা এতক্ষণ ধরে দেখলেন, আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা দাদার কাছ থেকে নিলাম এবং আজকের জীবনীয় আলোচনা সম্ভাব্য বাস্তব জীবনের উপর দাঁড়িয়েই আমরা করলাম, কারণ বাস্তব জীবনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথেও আমরা আলোচনা করলাম সিসি ঠাকুরের দিক থেকে একটা সমাজের নেতা এবং রাজনীতিকে কেমনভাবে মানুষের কাছে দেখা উচিত এবং ভাবা উচিত। যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিও ছিলেন তাদের সবাইকে জয়গুরু জানাই। আমাদের এই পডকাস্ট আরও পরবর্তীকালে দেখার জন্য প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে আমাদের ফেসবুক পেজ প্রিয় পরম সৎসঙ্গকে ফলো করতে ভুলবেন না। এরকম আরও নানান বিষয়ের যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা করবেন এবং পরবর্তীকালে আরও এপিসোড দেখার জন্য আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকুন। জয় গুরু স্যার। জয় গুরু।